আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব রুট টু একটি অমূলদ সংখ্যা। তো আজকের ভিডিওটি দেখার পর তুমি যে সকল জিনিসগুলো বুঝতে না বা যে সকল কোশ্চেনগুলো তোমার মনের মধ্যে ছিল সেই সকল কোশ্চেনগুলোর উত্তর পাবা। তো চলো শুরু করা যাক। তো আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল রুট টু একটি অমূলদ সংখ্যা, আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তো আমরা জানি যত বাস্তব সংখ্যা রয়েছে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। যত বাস্তব সংখ্যা রয়েছে বাস্তব জীবনে সবগুলোকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। ক্লিয়ার? তো আমরা ধরে নিব যে রুট টু একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। এরপর এটা প্রমাণ করব যে আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। যদি আমরা ভুল ধরি তাহলে কি হলো? রুট টু একটি অমূলদ সংখ্যা হয়ে গেল। তো দেখো বাস্তব সংখ্যা কত প্রকার? বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। এখন এই মূলদ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রথমে এই রুট টুকে মূলদ সংখ্যা ধরে নিব, ঠিক আছে। ধরে নেওয়ার পর আমরা প্রমাণ করব যে আমরা যেটা ধরছি সেটা ভুল ধরছি। এখন দেখো মূলদ কোন একটা সংখ্যা মূলদ সংখ্যা হওয়ার মানে কি? সেই সংখ্যা পূর্ণ সংখ্যা হইতে পারে, এই ভগ্নাংশ হইতে পারে। শিক্ষার্থীরা, কোন একটা সংখ্যা মূলদ সংখ্যা হওয়া মানে কি? সে পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। তো আমরা প্রথমে একটু শর্ট করে জেনে নেব যে কোন সংখ্যা পূর্ণ সংখ্যা হওয়ার মানে কি আর ভগ্নাংশ হওয়ার মানে কি। তো সেক্ষেত্রে এখন দেখো এই পাশে পূর্ণ সংখ্যা, এই পাশে ভগ্নাংশ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3। দেখো এই -3 এর আগে যত সংখ্যা আছে সবগুলা, 3 এর পরে যত সংখ্যা আছে সবগুলা, এই সব যত অখণ্ড সংখ্যা আছে, অখণ্ড মানে কি? দেখো এখানে কিন্তু ভাগ নেই, যেমন 1/2। দেখো যেমন 1/2, এখানে 1কে দুইবার ভাগ করা হয়েছে, এই ধরনের সংখ্যা না। যত অখণ্ড সংখ্যা আছে যেগুলো আলাম বা ভাঙানা, এই সব সংখ্যা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যাকে আমরা p/n আকারে লিখতে পারি, পূর্ণ সংখ্যাকে আমরা p/n আকারে লিখতে পারি। শিক্ষার্থীরা, এটার প্রমাণ বোঝার জন্য এই সকল জিনিস জানা অবশ্যই জরুরি। তো তোমরা এইসব জিনিস অবশ্যই জানো। পূর্ণ সংখ্যাকে আমরা p/n আকারে লিখতে পারি। p মানে হচ্ছে এই যে এই ধরনের সংখ্যা আর নিচে একটা অন থাকে। কেন আমি p/n আকারে লিখছি এটা তোমাদের বোঝাবো। দেখো এই 3 এর নিচে একটা অন, এই 2 এর নিচে একটা অন, 1 এর নিচে একটা অন, -3 এর নিচে একটা অন, দেখছো? আর উপরে যে এই 1 এর, এই দেখো এই যে এখানে -3, এই -3 হচ্ছে এই ক্ষেত্রে p, এই ক্ষেত্রে শুধু 3 হচ্ছে এই যে এই সংখ্যাটার ক্ষেত্রে p, এই সংখ্যাটার ক্ষেত্রে 2 হচ্ছে p, বুঝছো? অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা p/n আকারে লিখতে পারি। ক্লিয়ার? আর ভগ্নাংশ সংখ্যা দেখো, ভগ্নাংশ সংখ্যা কি? p/q আকারের যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হবে, ঠিক আছে। p/q আকারের যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হবে। শর্ত হচ্ছে q not equal to 0, q not equal to 0, q not equal to 1, ঠিক আছে। এবং q দ্বারা p নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না, হওয়া যাবে না। ক্লিয়ার? দেখো ভগ্নাংশ সংখ্যা শর্ত কি? p/q আকারের যে কোনো সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো, কিন্তু q not equal to 0, q এর মান 0 হওয়া যাবে না, q এর মান অন হওয়া যাবে না। দেখো আমরা এই পূর্ণ সংখ্যাকেও p/q আকারে লিখতে পারি, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই q এর মান হচ্ছে অন, ঠিক আছে। এই যেটাই আমি p/n আকারে দেখাইছি, বুঝছো? যদি নিচেই অন হয়ে যায় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। ক্লিয়ার? আর q দ্বারা p নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না, এটা দ্বারা কি বোঝায়? দেখো এটা এইটুকু দ্বারা কি বোঝায়? দেখো আমি যদি 12/6 লিখি, 12/6 লিখি, তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে কাটি, এটাকে 6 দিয়ে ভাগ করি, তাই সরি এটাকে 6, এই পাশে থাকে 2, এই পাশে থাকে 1। আমি কি করছি বুঝতে পারছো? এটাকে কাটাকাটি করলে 2/1 হয়। আমি উপরকে এই 12কে 6 দিয়ে ভাগ করছি, এই 6কেও 6 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 2/1। তাহলে দেখো 12/6, 12/6, দেখো এটা কি p/q আকারের সংখ্যা না? ধরো 12 হচ্ছে p, 6 হচ্ছে q, তাহলে এটা তো p/q আকারের সংখ্যা। দেখো এই q সমান কি 0 না? 0 না। q সমান কি অন না? তাহলে এটা তো ভগ্নাংশ সংখ্যা হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশ সংখ্যা হবে না। কারণ কি? কারণ q দ্বারা p এই ক্ষেত্রে দেখো নিঃশেষে বিভাজ্য, কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র 2 থাকে, তো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য সংখ্যা।
ক্লিয়ার? এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তো এই 12/6 এই ভগ্নাংশ সংখ্যা নয়। দেখো 12/6 হচ্ছে, এটাকে আমরা যদি ছোট করি তাহলে হচ্ছে 2/1 হয়। তো এটাও কি হয়? এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যায়। 12/6 কোন ধরনের সংখ্যা? এটা ভগ্নাংশ সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা। তো বুঝতে পারছো? তাহলে দেখো কিউ নট ইকুয়াল টু 1, কারণ কারণ কিউ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। আবার কিউ দ্বারা পি যদি নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তো এই কিউ নট ইকুয়াল টু 1 আর কিউ দ্বারা পি নিঃশ্বাসে বিভাজ্য নয়, এই দুটো সত্য তো বুঝতে পারছো। এখন আরেকটা থাকে কিউ নট ইকুয়াল টু 0, এটা কেন? এটা দেখো, ধরো তোমার কাছে 10টা আম রয়েছে, ঠিক আছে? এখন তুমি সেই 10টা আমকে 5 জনের মধ্যে ভাগ করে দিবা, তাহলে কি হবে? 10/5, 10/5 মানে প্রত্যেকে 2টা করে পাবে। আবার তুমি চাইলে এই 10টা আমকে 2 জনের মাঝখানে ভাগ করে দিতে পারো, যে 10/2 = 5, তাহলে প্রত্যেকে 5টা পাবে। 5 জনের মাঝখানে ভাগ করে দিলে প্রত্যেকে 2টা পাবে, 2 জনের মাঝখানে ভাগ করে দিলে প্রত্যেকে 5টা পাবে। কিন্তু কেউ যদি বলে আমার কাছে 10টা আম আছে, আমি 0 জনের মাঝখানে ভাগ করে দিব। দেখো এই প্রশ্নটা কি আসে, যে কেউ যদি বলে যে আমার কাছে 10টা আম আছে এবং আমি সেই 10টা আমকে 0 জনের মাঝখানে ভাগ করে দিব, এই প্রশ্ন আসার কি কোনো মানে যুক্তি আছে? যে কেউ বললো যে আমি 0 জনের মাঝখানে ভাগ করে দিব, যদি কারোর মাথা ঠিক থাকে সেই কথা বলবে না। এই জন্য কোনো ক্ষেত্রেই এই ভগ্নাংশের ক্ষেত্রে এই নিচে কখনো 0 হইতে পারে না, এটা হবে না, কারণ এদের প্রশ্নই তো আসার কথা না। 0 কেন হবে? কারণ 0 দ্বারা তো ভাগ, মানে যেখানে 0 সেখানে ভাগ করার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু গণিতে অনেক ক্যালকুলেশনের সাথে আমরা যে কোনো সংখ্যা, উপরে যে কোনো সংখ্যা, ভাগ 0 সমান ইনফিনিটি ধরি। এই যে ইনফিনিটি মানে অসীম, আর নর্মালি মানে লজিক্যালি এটা হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, এটা হইতে পারে না, অসংজ্ঞায়িত। আর অনেক সময় ক্যালকুলেশনের সাপেক্ষে উপরে যে কোনো সংখ্যা ভাগ 0 হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, বা অসীম। তাহলে দেখো কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1, কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। এই ভগ্নাংশ সংখ্যার এই 3টা কন্ডিশন তো বুঝতে পারছো। এরপর দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1 এবং পি কিউ সহমৌলিক। দেখো আমরা চাইলে এই কন্ডিশনের পরিবর্তে এই ক্ষেত্রে, এই ভগ্নাংশের ক্ষেত্রে এই কন্ডিশনটাও লিখতে পারি। এই কন্ডিশনটা লিখলেও সেই একই জিনিস হবে। দেখো 12/6, আগে তো এই উদাহরণটা দিয়েছিলাম এবং উত্তর আসছিল 2/1, ঠিক আছে? এখন দেখো 2 আর 1 এরা কিন্তু সহমৌলিক, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু বলা আছে যে কিউ নট ইকুয়াল টু 1। দেখো এক্ষেত্রে কিন্তু এই নিচে কিন্তু অন হয়ে যাচ্ছে, ঠিক আছে শিক্ষার্থীরা? এই নিচে কিন্তু এক্ষেত্রে এটাকে তুমি পি ভাগ কিউ এর সাথে তুলনা করো, এই 12/6 এর কাটাকাটি করে 2/1 কে যদি তুমি 2/1 আনো তাহলে এটা কিন্তু পি ভাগ কিউ হয়ে যাচ্ছে। নিচে কিন্তু শিক্ষার্থীরা নিচে কিন্তু অন হচ্ছে। এই 2 আর 1 সহমৌলিক সংখ্যা হইলেও এই নিচে এখানে কিউ নট ইকুয়াল টু 1 মানে এই শর্ত খাটতেছে না, মানে এইটা ভগ্নাংশ সংখ্যা নয়। ক্লিয়ার? এখন দেখো, এখন এই তুমি চাইলে এই কন্ডিশন, ভগ্নাংশ সংখ্যার কন্ডিশন এটাও দিতে পারো, আবার এটাও দিতে পারো যে কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1 এবং পি এবং কিউ সহমৌলিক। আর সহমৌলিক সংখ্যা কি, এটি তোমাদেরকে বুঝিয়েছি যে সহমৌলিক সংখ্যা হচ্ছে ধরো 12, 6, এই দুটো সংখ্যা তখনই সহমৌলিক হবে যদি এদের গসাগু 1 হয়। আর এটা বোঝার আরো একটা উপায় আছে, তুমি কি করবা, তুমি উপরে 6 কে নিলা, নিচে 12 নিলা, অথবা উপরে 12 নিলা, নিচে 6 নিলা। যদি এদেরকে কাটাকাটি করা যায়, দেখো এখানে 1/2 হয়, কাটাকাটি যদি করা যায় তাহলে তারা সমমৌলিক হবে না। যদি কাটাকাটি করা না যায়, যেরকম যদি থাকে 17 উপরে 7 নিচে 17, এটা কাটাকাটি করা যায় না, মানে এই দুটো সমমৌলিক, ঠিক আছে? যদি থাকে 5/7, এই দুটোর কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায় না, মানে এরা সমমৌলিক। সমমৌলিক বোঝার সব থেকে সহজ উপায় দেখবা কাটাকাটি করা যায় না, অথবা গসাগু বের করবা, গসাগু 1 হইলেও তারা সমমৌলিক। ক্লিয়ার? তো দেখো ভগ্নাংশ, আমরা পূর্ণ সংখ্যা শিখলাম, আমরা ভগ্নাংশ সংখ্যা শিখলাম। এইটুক শেখার পর এখন আমরা প্রমাণ করব যে √2 একটি অমূলদ সংখ্যা। দেখো আমি প্রথমে ধরি এখানে করা শুরু করি। ধরি √2 একটি মূলদ সংখ্যা। আমি ধরে নিলাম, ঠিক আছে, আমি ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা।
আবার মূলদ সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তো আমরা প্রথমে প্রমাণ করব যে এই √2 পূর্ণ সংখ্যা নয়। দেখো আমরা জানি 1 বড়, 2 বড়, 4। দেখো 1 এর থেকে 2 বড়, 2 এর থেকে 4 বড়, আমরা তো এটা সবাই জানি যে 1 2 4 এর মধ্যে কে বড়, সব থেকে বড় 4, তার থেকে ছোট 2, তার থেকে বড় 1। তাহলে সবার উপর যদি √2 বার করি, দেখো এটা করলে 1 বড়, √2 বড় 2, ঠিক আছে। 4 এর রুট করলে 2 হয়। দেখো এই √2 এর মান 1 এবং 2 এর মাঝখানে অবস্থিত। এই √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। দেখো আমরা কিন্তু এখানে পূর্ণ সংখ্যা লিখেছিলাম, 1 2 3। দেখো 1 এর পরে যে পূর্ণ সংখ্যাটা সেটা হচ্ছে 2। এই 1 আর 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, সেই হিসাবে √2 একটি পূর্ণ সংখ্যা নয়। সেক্ষেত্রে √2 একটি পূর্ণ সংখ্যা নয়। এই যে এইটুক লেখার পর, এই কন্ডিশনটুক লেখার পর, ঠিক আছে, এইটুক লেখার পর তোমরা লিখবা অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। দেখো আমরা প্রথমে মূলদ সংখ্যা ধরছি এবং এটাও প্রমাণ করে দিচ্ছি যে √2 পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা প্রমাণ করব যে √2 ভগ্নাংশ নয়, ঠিক আছে। আমি এটাকে মুছে দিলাম। এখানে লিখাও যদি √2 ভগ্নাংশ হয়, ঠিক আছে। √2 সমান পি ভাগ কিউ, ঠিক আছে। ভগ্নাংশ সমান পি ভাগ কিউ। শর্ত কি কি আছে? কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু অন এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। অথবা এইটা লিখবা, এটা লিখতে পারো, অথবা লিখতে পারো কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু অন, পি কিউ সহমৌলিক। এটাও লিখতে পারো চাইলে। আবার এটাও লিখতে পারো কিউ নট ইকুয়াল টু 0, কিউ গ্রেটার দেন অন, ঠিক আছে। দাঁড়াও, এই দেখো কিউ গ্রেটার দেন অন, কিউ গ্রেটার দেন অন যদি লিখো তাহলে এই শর্তটা এর মধ্যেই চলে যায়। কারণ দেখো কিউ গ্রেটার দেন অন মানে কিউ এর মান 0 হতে পারবে না, এই শর্ত দেওয়া লাগবে না। দিবা যে কিউ গ্রেটার দেন অন এবং পি কিউ সহ মৌলিক। লেখা একটু ক্লিয়ার হচ্ছে না, বাট আমি মুখ দিয়ে বলে দিচ্ছি কিউ গ্রেটার দেন অন এবং পি কিউ সহমৌলিক, এইটুকু লিখতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমি এখানে কেন কিউ গ্রেটার দেন অন দিলাম, এটা তোমাদের বইতে দেয়া আছে। এবং দেখো আমি এই যে এই শর্তটা, আমি কেন এই শর্তটা না দিয়ে এটা দিলাম। একটা জিনিস দেখো, এখানে √2 আছে, √2 এর মান কি কখনো নেগেটিভ হইতে পারে? সেক্ষেত্রে √2 এর মান কখনো নেগেটিভ হইতে পারে? এখানে তো বলে দিয়ে আছে এটা √2, মানে এর আগে কোনো নেগেটিভ নেই, মানে এটার মান নেগেটিভ হবে না। এই জন্য এখানে কিউ গ্রেটার দেন অন দিয়েছে, মানে এখানে যেহেতু এই √2 এর জন্য সলভ করতেছে এই হিসাবে নেগেটিভ অংশটা বাদ দিয়ে দিছে এবং এই জন্য এখানে কিউ গ্রেটার দেন অন দিয়েছে। যদি কেউ এইটা দেয় সেটাও হবে, এটা দেয় সেটাও হবে, আবার এটা যদি দেয় সেটাও হবে, ঠিক আছে। কিউ গ্রেটার দেন অন এবং পি কিউ সহমৌলিক। এখন দেখো এটা যদি হয় আমরা এখন করব কি, আমরা এখন উভয় পাশকে এই যে সমীকরণটা আছে এর উভয় পাশকে বর্গ করব। ধরো এর উপরে বর্গ করলাম, এর উপরে বর্গ করলাম, তাহলে কি হলো 2 ইকুয়াল টু পি স্কয়ার ভাগ কিউ স্কয়ার। এখন আমরা উভয় পাশকে কিউ দ্বারা গুণ করব, এই পাশকেও কিউ দ্বারা গুণ করব, এই পাশকেও কিউ দ্বারা গুণ করব। এই পাশকে কিউ দ্বারা গুণ করলে 2q, আর এই পাশকে করলে পি স্কয়ার ভাগ কিউ স্কয়ার গুণ কিউ, তাহলে 2q সমান পি স্কয়ার। দেখো এখানে একটা কিউ আছে, এখানে কিউ স্কয়ার, মানে এই কিউ ভাগ কিউ স্কয়ার সমান 1/কিউ, সেই কিউ এখানে দিলাম। তাহলে দেখো এইখানে লক্ষ্য করো এই 2q, এই কিউ কি ছিল? দেখো পি কিউ সহমৌলিক, সহমৌলিক মানে কি? দুইটা সংখ্যা সহমৌলিক মানে দুইটা সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা, তাহলে কিউ একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর পূর্ণ সংখ্যার সাথে 2 যদি গুণ করা হয় তাহলে সেও একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে 2q একটি পূর্ণ সংখ্যা। আর দেখো পি স্কয়ার ভাগ কিউ, দেখো পি স্কয়ার ভাগ কিউ, দেখো পি ভাগ কিউ, এরা কিন্তু সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মানে কি? এদেরকে কোনো সময় ভাগ করা যায় না। সহমৌলিক সংখ্যা দেখো 10/3
3 এরা সমমৌলিক। কারণ কি? কারণ এই 10 দিয়ে 3কে ভাগ করা যায় না, ঠিক আছে। বাট 9 ভাগ 3 এরা কিন্তু সমমৌলিক না। পি ভাগ কিউ সমমৌলিক মানে পি দিয়ে কিউ রে ভাগ করা যায় না। পি দিয়ে কিউ রে ভাগ করা যায় না মানে কি এর সাথে একটা পি গুণ করলেও এই পি স্কয়ার ভাগ কিউ কেও পি স্কয়ারকেও কিউ দ্বারা ভাগ করা যায় না, মানে এই পি স্কয়ার কিউ একটি ভগ্নাংশ, ঠিক আছে। আর এটি একটি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? দেখো এই পাশে যদি পূর্ণ সংখ্যা থাকে, এই পাশে যদি ভগ্নাংশ থাকে, তাহলে কি এই দুটো সমান হইল? এখান থেকে তোমরা লিখবা, এরপরে তোমরা লিখবা যে এখান থেকে স্পষ্টতই যে 2q একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কয়ার ভাগ কিউ একটি ভগ্নাংশ, মানে 2q এবং পি স্কয়ার ভাগ কিউ এরা সমান নয়। এখানে এরপরে লিখবা কি, এরপরের লাইনগুলোতে তোমাদের বইতেও লেখা আছে, দেখতে পারো, এই 2q এবং পি স্কয়ার ভাগ কিউ সমান নয়। তো আমরা বলতে পারি যে আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, এবং এই √2 একটি মূলদ সংখ্যা নয়, √2 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।